কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর আমি আপনাদের জন্য একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। আজ আমি আপনাদের নিয়ে যাব আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ট্রেনে চড়ে এয়ারপোর্টে যাওয়ার দৃশ্য। তো আমি পুরো জার্নিটা আপনাদের দেখাবো এবং শেষ পর্যন্ত দেখলে আপনারা আয়ারল্যান্ড সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন এবং জার্মানির বিভিন্ন বর্ণনাও যথারীতি পাবেন। তো এখন আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে রেল স্টেশনের দৃশ্য। যেমনটা বললাম, আমি আপনাদেরকে এয়ারপোর্টে নিয়ে যেতে যেতে কিছু দৃশ্য ডেফিনেটলি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা লিফলেট ঝুলছে ট্রেনের মধ্যে। আমি আপনাদের জন্য আসলে এই ভিডিওটা করলাম। কয়েকদিন আগে আপনারা জানেন যে আমি একটা ভিডিও করেছিলাম ডুয়ালে স্টুডিয়াম নিয়ে জার্মানিতে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। সো ডুয়ালে স্টুডিয়ামের মানে এত চাহিদা জার্মানিতে, লিফলেট যেখানে মানে জার্মানিতে এরকম ঝুলে থাকে না নর্মালি, কোথাও বাইরে আপনারা বিজ্ঞাপন দেখতে পারবেন না, কিন্তু এখানে ট্রেনের মধ্যে বিজ্ঞাপন ঝুলছে। মানে এত চাহিদা আছে আসলে ডুয়ালে স্টুডিয়াম বলেন বা হাউস বিল্ডিং বলেন। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের নামটা হচ্ছে কলন এয়ারপোর্ট বলে আর কি। আপনারা জানেন যে কলন হচ্ছে নর্থ রাইন ওয়েস্টফালিয়া স্টেটের সবচেয়ে বড় শহর, সবচেয়ে বেশি জনসংখ্যা এই শহরটাতে আছে। সো সবচেয়ে বেশি জনসংখ্যার শহরের যে বড় এয়ারপোর্ট, সেইটার অবস্থা দেখেন, একদম জনমানবহীন টাইপের একটা অবস্থা। একদম সন্ধ্যার দিকের দৃশ্য আসলে এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমার মনে হলো যে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটু বাইরের দিকে দাঁড়িয়ে আপনাদের দৃশ্যগুলো দেখাই। যেমনটা বললাম বন্ধুরা, কোলন শহরটা এই রাজ্যের সবচেয়ে বড় শহর হলেও মাত্র 11 লাখের মতো লোকজন। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফাঁকা ফাঁকা টাইপের একটা অবস্থা। তো যাই হোক, আমি এখন ভিতরে ঢুকবো এয়ারপোর্টের। আপনারা আশপাশের দৃশ্যগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন। এখানে একজন নারী দাঁড়িয়ে ধুমসে সিগারেট খাচ্ছিলেন, তার সিগারেটের ধোঁয়ার জ্বালা আমি দাঁড়াতে পারিনি। সো আমি পরে ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন নারী বাগানের জুতা পরে দাঁড়িয়ে আছেন। মানে পশ্চিমা বিশ্বের লোকজন আসলে মানে ট্রাভেল করার সময় খুবই ক্যাজুয়াল ড্রেস টেস পরেন আর কি। আমরা যেমন সুটেড বুটেড হয়ে এরকম না, কিন্তু খুবই ক্যাজুয়াল টাইপের। যাই হোক, আমার আসলে এখানে তেমন কোনো ফর্মালিটিস নেই, কারণ আমার অনলাইন চেক ইন করা আছে, আমার ইমিগ্রেশনের কোনো ঝামেলা নেই। সরাসরি আমি বিমানে চলে যাবো আর কি, মানে একদম অনবোর্ড করবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিউটি ফ্রি শপ টপ। আমি আসলে কোনো লাগেজ টাগেজও নিইনি, শুধু ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে গেছে, একটা শুধু স্কুল ব্যাগের মতো ল্যাপটপের ব্যাগ যেটা, সেটা। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ডিউটি ফ্রি এরিয়াটা। আমি এগুলো পার হয়ে একেবারে সরাসরি বিমানের কাছে চলে যাবো আপনাদেরকে পুরোটা দেখাতে দেখাতে। বন্ধুরা, আমি আজ যেই ফ্লাইটে জার্নি করব সেটা হচ্ছে রাইনএয়ারের একটা ফ্লাইট, বোয়িং কোম্পানির 737-800 মডেলের সম্ভবত। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন টার্কিশ এয়ারলাইন্স, তারপর অন্যান্য বিভিন্ন মানে ইউরোপিয়ান যে এয়ারলাইন্সগুলো আছে মোটামুটি সবগুলোরই একটা ডিপোর্ট বলতে পারেন এই জায়গাটাতে। সো এই জায়গা থেকে মোটামুটি ইউরোপের সব জায়গা সহ ইভেন কলন থেকে কিন্তু বাংলাদেশের প্রচুর ফ্লাইট আছে, বিশেষ করে কাতার এয়ারলাইন্সের অনেকেই মানে এখান থেকে যাতায়াত করেন। এদিকে দেখতে পাচ্ছেন বিজ বা উইজ যাই বলেন আপনারা, সেই ধরনের একটা এয়ারলাইন্সের ফ্লাইট। সো আমার সম্ভবত D40-তে হচ্ছে গেট নাম্বার, এখানে আমরা অপেক্ষা করছি। অনেক সুন্দরী তরুণীরা আছেন। যাই হোক, সো আমরা আসলে এখন অনবোর্ডের জন্য নিচের দিকে যাচ্ছি। এই যে আমাদের রাইনএয়ারের ফ্লাইট, খুবই মানে মুরির টিন টাইপের, আমি নাম দিয়েছি চিটাগাংয়ের যে কালুর গেটটা বাস, এই টাইপের অবস্থা। খুবই বাজেট এয়ারলাইন্স আসলে, ভাড়া খুব বেশি না, একটু আগেও ভাগে কাটলে মোটামুটি 100-150-200 ইউরোর মধ্যে পাওয়া যায়, অনেক সময় 40-50 ইউরো দিয়েও পাওয়া যায় আসলে। এই কোভিডের পরে এগুলোর দাম একটু বেড়ে গেছে, মানে আগে কিন্তু 20-30 ইউরো দিয়ে পাওয়া যেত, 10 ইউরো দিয়ে ইভেন পাওয়া যেত। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠছি এখনই। আমারটা হচ্ছে সিট একদম সামনের দিকে আসলে, যেহেতু আমি অনেক আগে কেটেছিলাম টিকিটগুলো। সো আমি পুরো জার্নিটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মোটামুটি ভিড় লেগে গেছে, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে এয়ার হোস্টেস যিনি আছেন, হচ্ছে পুষ্টিহীন টাইপের, আমাকে দেখে মনে হলো মানে বলকান কোনো কান্ট্রি হতে পারে। ওদের বেতন ভাতাও কিন্তু খুব বেশি না, মানে খুবই ইল পেইড টাইপের আমার মনে হয় তারা। তো যাই হোক, আমাদের বিমান চলা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন পাটা মানে লেগ রুমটাও খুব বেশি না আসলে, খুবই যেহেতু বাজেট এয়ারলাইন্স। যাই হোক, কথা বলতে বলতে আমাদের বিমান মোটামুটি চলা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা সুন্দর পরিবেশ, ভিতরে নীলচে আলো, বাইরে একটু লালচে আলো, খুবই ভালো লেগেছে আর কি আমার।
রাতের আকাশ যে বন্ধুরা এতটা সুন্দর হতে পারে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন না। কেমন একটা নীলচে আলো খেয়াল করা যাচ্ছে? মানে বিমানে বসে মানে নিচের দিকে যখন তাকাচ্ছি এত সুন্দর লাগছে। আর ওয়েদারটাও বেশ চমৎকার ছিল, ফুরফুরে ছিল। যদিও বিমানের ভিতরে বোঝার কোনো উপায় নাই, বাট আমি বাইরের অবস্থাটা বোঝানোর জন্য বলছি আরকি আপনাদেরকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছি। মোটামুটি ২ ঘন্টা সম্ভবত ৫ মিনিটে আমরা পৌঁছে যাব। এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আসলে আমি চলে এসেছি ডাবলিনে। মনে হবে যে এইমাত্র শুরু করলাম, এইমাত্র নেমে গেলাম একটা অবস্থা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর লাইটিং, মানে বিমানের কাচের যে ঝলকানি টাইপের একটা অবস্থা। সো এখানে নামার পরও বেশ আমার ভালো লেগেছে। আমি এই মুহূর্তে ডাবলিনে নেমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবলিন এয়ারপোর্ট। আমি এই এয়ারপোর্ট পার হয়ে আপনাদেরকে ডাবলিন শহরে নিয়ে যাব। সেখানে গিয়ে বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভিডিওটা খুবই উপভোগ করছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমার যেহেতু বন্ধুরা কোনো ধরনের লাগেজ ছিল না, আমি সরাসরি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটেড ইমিগ্রেশনের যে সিস্টেমটা, সেখানে কোনো লোকজন নাই, মানে জাস্ট পাসপোর্টটা স্ক্যান করলেই বের হয়ে যাওয়ার অবস্থা। আমি বের হয়ে একটা গাড়িতে চড়ে অলরেডি আমি চলে এসেছি প্রায় 50 মিনিটের দূরে, মানে একদম সিটি সেন্টার। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবলিন সিটি সেন্টার এরিয়া। মানুষজন খুব বেশি একটা নাই, কারণ অলরেডি প্রায় মধ্যরাত। আমাকে নিতে মানিক ভাই এসেছিলেন। আপনারা জানেন যে মানিক ভাই, দেলোয়ার ভাই তারা দুজন একসঙ্গে থাকেন। সো আমি ডাবলিন শহরটা আপনাদেরকে একটু দেখাবো। ডাবলিনের রাতের দৃশ্য একটু দেখবেন আপনারা। মানুষজন খুব বেশি হয়তো দেখা যাবে না, যেহেতু এটা উইকডেজ। বাট যারা এই যে এয়ারপোর্ট থেকে এসছে অথবা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, তাদেরকে লাগেজ টাগেজ নিয়ে যেতে দেখছেন আপনারা। সো এই এরিয়াটাতে আপনার উইকেন্ডে বা দিনের বেলা সন্ধ্যার দিকে প্রচুর জমজমাট থাকে। রাতের বেলা আসলে এখনও ওইভাবে শীত চলে যায় নাই। মানে ডাবলিন বা আয়ারল্যান্ডে, জার্মানির চেয়ে একটু বেশি শীত আমার মনে হলো আরকি। সো ওই সময়টাতে ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাইপের রিক্সা, মানে ইউরোপে বাংলাদেশি টাইপের রিক্সা। আমার কাছে বেশ ফানি লেগেছে আরকি বিষয়গুলো, এবং সাদা ড্রাইভাররা, মানে রিক্সার ড্রাইভাররা রিক্সা চালাচ্ছেন। এখানে ইয়াং ছেলেপেলেরা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আসলে মানে বার, পাব এই ধরনের এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাদা রিক্সা চালক। এই যে একটা টাকলু লোক, মানে মাফলার পরে। আমার কাছে বেশ ফানি লেগেছে আরকি। যাই হোক, এই এলাকাটাতে প্রচুর ইয়ে আছে আরকি, মানে পাব, বার এরকম মানে ডিস্কো গান-টান হয়, এইরকম অবস্থাতে আরকি। সো খুবই এনজয়েবল একটা এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন তরুণ-তরুণীরা বেশ মজা করে। কিন্তু ওইটা যেহেতু উইকডেজ ছিল, আমরা তেমন কিছু দেখতে পারিনি। আমরা বাসের জন্য আসলে অপেক্ষা করছিলাম। সো বাস আসার পর আমরা চলে এসেছি। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে দেলোয়ার ভাই, মানিক ভাইরা থাকেন। এটা হচ্ছে তাদের এরিয়া। আমার এই ভিডিও দেখার পরে একজন বলছিলেন যে এটা নাকি মানে গ্রিন স্ক্রিন ইউজ করে করা, মানে ইয়ে করা আরকি, মেকি ভিডিও আরকি। সত্যিকার আমি সেখানে যাইনি। এরকম কথা বলেছিল আরকি ২-১ জন বাঙালি ভিডিওর নিচে। যাই হোক, এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মানিক ভাই, দেলোয়ার ভাই থাকেন। যেমনটা বললাম, খুবই সুন্দর একটা এরিয়া। এটা ডাবলিন সিটি সেন্টার থেকে প্রায় 40 মিনিটসের মতো দূরে আসলে। একদম গ্রেস্টোন নামে যে এরিয়াটা আছে, গ্রেস্টোন এরিয়াতে আবাসিক এলাকা, খুবই ধরেন যে লোকাল পিপলরা থাকে। আপনারা পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আমি যেদিন গিয়েছিলাম এর পরের দিন সকালের দৃশ্য। আমরা দুজন কিছু কেনাকাটা করতে যাচ্ছি, ফুড শপিং। সো আপনাদেরকে একটু সেটাও আমি আপনাদেরকে দেখাবো আরকি। ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু বন্ধুরা অনেক সুন্দর, মানে নিজের মতো করে সুন্দর আরকি। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের মতো করে সুন্দর। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এইসব জায়গায় কেউ যদি থাকে এমনিতেই তার অসুখ-বিসুখ ভালো হয়ে যাবে। সো যাই হোক, আমরা এখন আসলে সুপার মার্কেটে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দাম-দর কিন্তু বেশ ভালোই। যেহেতু সেই দেশটাতে আয় রোজগার ভালো, সুতরাং জিনিসপত্রের দামও বেশ ভালোই, মানে অনেক বেশি আমি জার্মানির সাথে তুলনা করতে গেলে। তো যেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে আয় রোজগার বেশি, কিন্তু খরচ অনেক বেশি যথারীতি। এবং আরেকটা বড় যে সমস্যা, সেটা হচ্ছে আবাসন সংকট। মানে বাসা-টাসা পাওয়া বেশ ভালো কঠিন, আসলে অনেক কঠিন। বাসা পাওয়া অনেক কঠিন। যাই হোক, এখানে আপনারা দাম-দরগুলো দেখতে পাচ্ছেন। আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ৩ ইউরো, ৪ ইউরো করে একটা জিনিসের দাম। বিভিন্ন ধরনের জিনিস আছে। এখানে আদা দেখতে পাচ্ছেন। আমি যখন জার্মানির সাথে
কম্পেয়ার করলাম মোটামুটি 30-40% বেশি মনে হয়েছে আমার কাছে। তো ইনকামও আসলে বেশি, যেখানে জার্মানিতে 1800-1900-2000 ইউরো ধরেন যে মিনিমাম স্যালারি যদি আপনি চিন্তা করেন 160 ঘন্টা যদি হিসাব করেন এবং 12-13 টাকা করে হিসাব করলে সেখানে 2000 ইউরোর মতো হয়, যেটা হয়তো আয়ারল্যান্ডে 2600-2700-2800 এরকম হতে পারে আর কি। সো যাই হোক, আমরা টুকটাক কিছু নাস্তা টাস্তা কিনলাম সকালের জন্য। এখন ওই বাসায় চলে যাচ্ছি, মানে তারা যেই বাসায় থাকেন সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, তারা কেমন পরিবেশে থাকেন এবং তাদের যে জীবন মান, জীবন সম্পর্কে অনেক তথ্য আমরা দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আয়ারল্যান্ডের যে প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে, সেখানে দেখলে আপনারা আয়ারল্যান্ড সম্পর্কে আরও অনেক ধারণা পাবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বলি যে আপনারা এদিকে দেখেন, এই যে দেলোয়ার ভাই যে ডান দিকের বাড়িটাতে থাকেন আসলে, সো এখানে সব লোকাল পিপল, 2জন বাংলাদেশি মানুষ থাকেন এই পুরো এলাকাটাতে। সো তারা খুবই লাকি আসলে, সামহাও তাদের যে ছিলেন আর কি, মানে বস, তারা ম্যানেজ করে দিয়েছেন একটা বাসা। এরকম বাসা পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার, সত্যি কথা। ইউরোপে বাসা পাওয়া অনেক কঠিন আসলে। যাই হোক, যেটা বলছিলাম যে আয়ারল্যান্ড সম্পর্কে আপনাদের বেশ অনেক আগ্রহ আছে, আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের আগ্রহের যে বিষয়গুলো, সেটা আমি ডেফিনেটলি সেগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সমস্যা হচ্ছে সময়, মানে এই ভিডিও আমি করেছি 3-4 মাস আগে, কিন্তু আমি একটা সেকেন্ডের জন্য সময় ম্যানেজ করতে পারছি না, মোবাইল আমার পুরো জ্যাম হয়ে আছে। আমি আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছি, কানাডা যাচ্ছি। সো যেটা হচ্ছে যে সেই দেশে যে গেলে তো আমি কিছু ভিডিও করব, সো সেইগুলো করতে গেলে আমার মোবাইল একটু খালি করতে হবে। তো সেই জন্য আসলে তাড়াহুড়া করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে সেই আটলান্টিক মহাসাগর। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর, মানে এই যে ফুল টুলগুলো দেখলে মানে মন ভালো হয়ে যাওয়ার মতো, সত্যি কথা। সমুদ্রের কাছে গেলে এমনিতেই অনেক ভালো লাগে, আমার ভালো লাগে অ্যাটলিস্ট। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই নীল সাগর যেটা বলে সেই রকম। সো পানিটা একটু বেশ মানে ওই মুহূর্তে বাতাসটা ঠান্ডা, যেহেতু শীত পুরোপুরি শেষ হয়, যেমনটা বললাম যে এটা সম্ভবত জুনের ফার্স্ট উইকে ছিল, তারপরে বেশ ভালোই ঠান্ডা ছিল। এই যে চমৎকার ওয়েদার, এই ধরনের ওয়েদার নাকি আয়ারল্যান্ডে খুব বেশি দেখা যায় না, মানে প্রায় বৃষ্টি হয়, সবসময় বৃষ্টি হয় আসলে। আর তাপমাত্রা তো ধরেন যে 22-23 ডিগ্রি উঠলে নাকি সেই দেশে মোটামুটি মানে হিটিং যে থাকে না, আমাদের বাংলাদেশে যেমন গরমের জন্য ছুটি দিয়ে দেয় স্কুল টিস্কুল, তো আয়ারল্যান্ডে নাকি 22-23 ডিগ্রি 25 ডিগ্রি এরকম হইলে স্কুল টিস্কুল ছুটি দিয়ে দেয়। চিন্তা করেন মানে কি অবস্থা, এত শীত থাকে সবসময়। 25 ডিগ্রি ওদের কাছে অনেক বেশি তাপমাত্রা, আমাদের দেশের 40-45-50-এর মতো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে উপভোগ করছেন, যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর চমৎকার। আর এই দৃশ্যগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওই গ্রেস্টোন এলাকাটাতে। আমি আপনাদেরকে আশপাশের দৃশ্যগুলো আরও একটু দেখাবো, আমার সঙ্গেই থাকুন। আপনাদের কাছে অনেক সময় হয়তো মানে সিটি সেন্টারটা অনেক বেশি ভালো লাগবে, কিন্তু রিয়েল যদি আপনারা মানে জীবনটা বুঝতে চান যে ওখানকার লোকাল মানুষদের জীবন কেমন, তাহলে আসলে লোকালয়ে যেতে হবে। এখন আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লোকালয়, মানে সাধারণ লোকজন যেখানে থাকেন আর কি, ওই দেশের লোকজন। সো দেখতে পাচ্ছেন কতটা মানে ইজি গোয়িং লাইফ আসলে, সত্যি কথা না, কোনো ঝামেলা নাই, যানজট নাই, মশা মাছির কামড় নাই, মানে মানুষজন ময়লা কোথাও পড়ে নাই। একটু হয়তো পুরনো জিনিস আছে, যে আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরনো ভবন না, কোনোটা হয়তো 100-150-200 বছরের পুরনো ভবন। হ্যাঁ, আশপাশে আসলে প্রচুর দোকানপাট, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসা কেন্দ্র। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর কোনো একটা রেস্টুরেন্টে হয়তো দেলোর ভাই কাজ করেন আশপাশে কোথাও। সো আমি আশপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাবো এবং বিচের পাড়ে নিয়ে যাব আপনাদেরকে। আমি এরপরে আসলে আরও অনেক ভিডিও আছে আয়ারল্যান্ডের, আমি চেষ্টা করব সেগুলোতে আরও নতুন নতুন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এবং আপনাদের যেমনটা বললাম যে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন, এবং আয়ারল্যান্ড সম্পর্কে আপনারা আরও কী কী জানতে চান সেগুলো কমেন্টে জানালে আমি চেষ্টা করব সেগুলোর মানে নিয়ে পরের কোনো ভিডিওতে কথা বলার জন্য বা নতুন করে ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আমার দৃঢ় বিশ্বাস আপনারা ভিডিওটা খুবই উপভোগ করছেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যে আয়ারল্যান্ড আপনারা আসলে নিজের চোখে দেখার মতো করে দেখতে পাচ্ছেন না। এই যে আশপাশে দেখতে পাচ্ছেন, এখানে লোকাল লোকজন আছে, তারপরে পর্যটকরা আছে। হ্যাঁ, এই এলাকাটা পর্যটকরা প্রচুর আসে, যেহেতু সি বিচ আছে, আপনারা জানেন যে এই এলাকাটাতে। আর ওই দিন আসলে সম্ভবত উইকেন্ড ছিল আমার ধারণা, হ্যাঁ উইকেন্ড ছিল, সেই জন্য দেখছেন যে প্রচুর লোকাল মানুষজন রেস্টুরেন্টে বা বাইরে খাবারের দোকানগুলোতে বসে খাবার দাবার খাচ্ছে, খুবই উপভোগ করছে আসলে, যেহেতু ওয়েদারটা চমৎকার ছিল। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে আসলে। তো যাই হোক, আমি কথা খুব বেশি বাড়াবো না, আপনাদেরকে ছোট্ট একটা কুইজ দিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিব। সেটা হচ্ছে খুবই সহজ কুইজ। সেটা হচ্ছে আপনারা
একটু কষ্ট করে লিখবেন যে আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি, কিন্তু সেটা লিখবেন হচ্ছে ইংলিশে। বানানটা অবশ্যই শুদ্ধ করে লিখতে হবে, তাহলে আপনাদেরকে হয়তো আমি এর পরের কোনো ভিডিওতে আপনাদের মানে নাম ধাম বলার চেষ্টা করব। যাই হোক, কথা আমি আর বাড়াচ্ছি না। আপনাদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যেমনটা বললাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।